আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পিআর পদ্ধতি নিয়ে কিছু কথা বলতেই হয়, কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, মানে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশে আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি হচ্ছে। সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে। একটা রাজনৈতিক দল বলতেছে যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে তো যাবেই না, এমনকি নির্বাচন হতেই দেবে না। আর একটা রাজনৈতিক দল বলতেছে যে কোনোভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তাহলে কিন্তু এই দুইটা বক্তব্য দিয়ে একেবারে মুখোমুখি অবস্থান করতেছে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র পিআর পদ্ধতি নিয়ে। নির্বাচন নিয়ে কারো কোনো কথা নাই, সবাই নির্বাচনের প্রস্তুতি নিছে, কেউ গোপনে, কেউ আড়ালে, কেউ প্রকাশ্যে, কিন্তু প্রস্তুতি নিচ্ছে সবাই। এখন বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, আরও যে রাজনৈতিক দলগুলো আছে তারা নির্বাচন করবে। অপর সাইডে আওয়ামী লীগ, জাতীয় পার্টি নির্বাচন করার পক্ষে, কিন্তু জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য ব্যাপক চেষ্টা হচ্ছে। 14 দলীয় যে জোট আছে আওয়ামী লীগের, সেটা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা নির্বাচনের বাইরে আপনি রেখে দেন যে এই সরকারের আমলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা মানে এখন বলাই যায়, এটা নিশ্চিতই বলা যায়। কিন্তু পিআর পদ্ধতি নিয়ে কিছু কথা আমি বলার জন্য আসলাম। আমাদের বর্তমান বাংলাদেশের চলমান যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা নির্বাচন হইতে দেখছি বাংলাদেশে, সেটা হলো আসনভিত্তিক নির্বাচন। সে আসনভিত্তিক নির্বাচনের পক্ষে এবং সংবিধানে পিআর পদ্ধতি বা আনুপাতিক পদ্ধতি হারে নির্বাচনের বিষয়টা সংবিধানে নাই, আসনভিত্তিক আছে। এখন যতটুকু দেখা যাইতেছে যে আসনভিত্তিক নির্বাচনই হবে, কারণ যারা পিআর পদ্ধতির পক্ষে অবস্থান করছে এবং পিআর ছাড়া নির্বাচন হতে দেবে না এরকম কথা বলতেছে, আমার মনে হয় যে দুদিন আগের পাশে বা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ মুহূর্তে তারা আবার ওই তাদের অবস্থান থেকে সরে আসতে পারে। কারণ তাদের যে চিন্তা যে একটা বিরোধী দলে অবস্থান করা, সেটা নিশ্চিত হলে তারা আর পদ্ধতি নিয়ে বেশি খোঁচাখুচি করবে না। কিন্তু তারপরেও যেহেতু বর্তমানে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হইতেছে, সেই জন্য আমি পিআর পদ্ধতি বলতে কি বোঝায়। আসনভিত্তিক নির্বাচনে তো আমরা বুঝি যা প্রত্যেকটা আসনে নির্বাচন হবে, প্রার্থী ধরেন একটা আসনে 4-5টা প্রার্থী তারা নির্বাচনে দাঁড়াইছে, তার মধ্যে যে বেশি ভোট পাবে সেই আসনে সে জয় হবে, সেই সংসদে যাবে। এটাই তো আসনভিত্তিক নির্বাচন, আমি সংক্ষেপে বললে যেরকম হয়। এখন পিআর পদ্ধতির পক্ষে যারা, তাদের যে যুক্তিটা, অনেকে বলে যে বয়ান, এখানে বয়ানও বলতে পারেন যে পিআর পদ্ধতির পক্ষে যে বয়ান তৈরি করা হইতেছে, অথবা আপনি এটাও বলতে পারেন যে পিআর পদ্ধতির পক্ষে যে যুক্তি তুলে ধরা হইতেছে। যুক্তিটা তারা এরকমভাবে দিতেছে যে ধরেন একটা আসনে 4 জন প্রার্থী তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন 4 জন প্রার্থীর মধ্যে ধরেন এ, বি, সি, ডি, এই 4 জন প্রার্থী। এখন ওই আসনে আপনার 85% ভোট কাস্ট হয়েছে, মানে 85% ভোট কাস্ট হয়েছে। তাইলে যদি প্রথম 3টা রাজনৈতিক দল এ, বি, সি গড়ে 20% করে ভোট পায়, আর চতুর্থ নাম্বার যে রাজনৈতিক দল বা যে প্রার্থী তিনি যদি 25% পান, তাহলে কিন্তু মিলে যায় 3-20 60 আর 25-85। কিন্তু 25% যে প্রার্থী ভোট পেলেন তিনি নির্বাচিত হবেন এবং তিনি সংসদে যাবেন। আর যে 3 জন প্রার্থী 20-20 করে পাইল, 3-20-60% ভোট, তাদের কোনো মূল্যই থাকলো না। এই যুক্তিটা দেখাইতেছে পিআর পদ্ধতির পক্ষে যারা। এখন পিআর পদ্ধতি কি, তাহলে পিআর পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে কীরকম হবে সেই বিষয়টা একটু বলি। পিআর পদ্ধতি হলো, পিআর বা আনুপাতিক পদ্ধতি হলো যে আপনার দেশের মধ্যে মোট কত শতাংশ ভোট কাস্ট হলো, কোনো আসন না। আসনভিত্তিক নির্বাচনে আসন ভোট গণনা হয়, যে আসনে অমুক জয়ী, ওই আসনে তমুক জয়ী। কিন্তু পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, পুরোপুরি সমগ্র দেশে মোট কত শতাংশ ভোট হয়েছে, এবং ওই আপনি ধরেন যে 80% ভোট কাস্ট হয়েছে। এখন 80%-র মধ্যে কোন রাজনৈতিক দল কত শতাংশ পেয়েছে, আপনি সারা দেশে কত 300 আসন আছে,
300 আসনে ধরেন একটা রাজনৈতিক দল যদি 1% ভোট পায়, মানে 1% ভোট পাইছে, তাইলে সেই রাজনৈতিক দলের জন্য একটা আসন বরাদ্দ। সহজ ভাষায়, কেউ যদি 30% ভোট পায় তাহলে সে 30টা আসন তার জন্য বরাদ্দ। কোনো রাজনৈতিক দল যদি 200% মানে 200% ভোট পায়, মানে আপনার 300%-এর হিসাব হবে, যেহেতু 300টা আসন, 300%-এর হিসাব হবে। ধরেন আপনার ভোট কাস্ট হচ্ছে 10 কোটি, 10 কোটির মধ্যে 300 দিয়ে ভাগ করেন, ভাগ করে আপনি দেখেন কোন রাজনৈতিক দল কত শতাংশ পাইছে। একটা রাজনৈতিক দল আপনার 200% ভোট পাইছে, তাইলে সে 200টি আসন পাবে। এখন এই যে আসন পাইল 200টি, সেই রাজনৈতিক দল করবে কি, তারা নিজেদের মতো করে প্রার্থী সিলেক্ট করবে। মানে পিআর, এক কথায় যদি আমি বলি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আপনি কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন না, আপনাকে মার্কার উপর ভোট দিতে হবে। যেমন ধরেন কোন কোন রাজনৈতিক দল, নৌকা তো নাই, আপনি ওগুলো বাদ দেন, ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাত পাখা, ট্রাক, আনারস, আরও যে মানে প্রতীক আছে, আপনি প্রতীকের উপর ভোট দিবেন। আপনি দাঁড়িপাল্লার উপর ভোট দিলেন, আপনি ধানের শীষে ভোট দিলেন, দেওয়ার পরে আপনি কোনো প্রার্থীকে ভোট দিলেন না, আপনি দিলেন ওই মার্কাকে, ওই রাজনৈতিক দলকে। এখন ওই রাজনৈতিক দল আপনার ভোটের হিসাবে কত শতাংশ ভোট পাইছে, কয়টা আসন তার জন্য বরাদ্দ হলো, সেই রাজনৈতিক দল ততগুলো প্রার্থী তারাই সিলেক্ট করবে, করে তারা সংসদে পাঠিয়ে দেবে। এটা হলো পিআর পদ্ধতি। আর আসন ভিত্তিক পদ্ধতিতে আমরা জানি। এখন আমার কথা হলো যে যদি পিআর পদ্ধতি নির্বাচন হয়, বলা হচ্ছে যে পিআর পদ্ধতি কেন নির্বাচন করা দরকার। পিআর পদ্ধতি এই জন্য নির্বাচন করা দরকার যেন সকল ভোটারের তাদের ভোটের মূল্যটা থাকে। এখন ধরেন কেউ 25% ভোট পেয়ে সংসদে যেতেছে, কেউ 20% ভোট পেয়ে সংসদে যেতে পারতেছে না, তাহলে কেউ 20% ভোটের কোনো মূল্য নাই, এই যুক্তিটা দেওয়া হইতেছে। কিন্তু এখানে যে মানে কথার কৌশল, বোঝানোর কৌশল ব্যবহার করতেছে, সেটা হলো কি যে আমাদের বাংলাদেশে মানুষ ভোট দেয় কি দেখে, এই বিষয়টা তো আমাদের দেখতে হবে। এর মধ্যে অনেক পার্থক্য আছে। অনেকে প্রার্থীকে ভোট দেয়, অনেকে মার্কায় ভোট দেয়, অনেকে আবার প্রার্থীকে পছন্দ করে না, মার্কাকে পছন্দ করে, অনেকে মার্কা পছন্দ করে না, প্রার্থীকে পছন্দ করে। অনেকে আবার এমনও আছে যে প্রার্থীকে ভোট দেবে এবং মনে মনে আশা করে আছে যে এই প্রার্থী অমুক রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাবে, কিন্তু ওই রাজনৈতিক দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয় নাই। ওই ব্যক্তি করে কি, ওই প্রার্থীকেই ভোট দেয়, দলকে ভালোবাসে, দল করে, তারপরেও প্রার্থীকে ভোট দেয়, দলকে ভোট দেয় না, মানে দলের প্রতীকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোট দেয় না। আমাদের মধ্যে এরকম একটা মানে গজামিল ব্যবস্থা আছে, মানে আমাদের বাঙালিদের মধ্যে। আমরা তো এককভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, আমরা যে মানে সবাই মিলে অমুককে ভোট দেয় এরকম না, যার যার মতো হিসাব করি আমরা। সেই হিসাবে বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় আসন ভিত্তিক ভোটের ব্যবস্থাটাই ঠিক আছে। এখন ভোটারের যে ভোট পচা গেল বা ওই ভোটের কোনো মূল্য থাকলো না, এই বিষয়ে যদি এটাই হয় তাহলে আপনি ওয়ার্ডভিত্তিক যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনগুলো কিভাবে করবেন? সেটা পিআর পদ্ধতিতে কি হবে? পিআর পদ্ধতি হলেও তো একটা অংশের ভোট, অনেক ভোট হবে, তাদের মূল্য থাকবে না। যেমন ধরেন যে একটা গ্রাম মিলে একটা ওয়ার্ড, এখন ওই ওয়ার্ডে যে মেম্বারি ইলেকশন হয়, সেই ইলেকশনে আপনি কী পদ্ধতিতে নির্বাচন করবেন? ওখানে কি পিআর পদ্ধতি গ্রহণযোগ্য পাবে? আর যদি পিআর পদ্ধতি গ্রহণযোগ্য না পায়, তাহলে যে ধরেন এরকম হয় ওয়ার্ডভিত্তিক মেম্বারি নির্বাচনে যে 1500 ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে 4 জন প্রার্থী দাঁড়াইছে, 4 জন প্রার্থীর মধ্যে একজন ধরেন 550 ভোট পাইছে, আর একজন 400 ভোট পাইছে, বা একজন পাইছে 500 ভোট আর একজন পাইছে 550 ভোট, তাহলে 1050 ভোট, আর বাদ বাকি যে 450 ভোট অন্য 3 প্রার্থী পাইছে, 2 প্রার্থী পাইছে। তাইলে কিন্তু ফার্স্ট হয় বা মেম্বার হয় একজনই, ওই 550 ভোট যে পাইল, তার মানে কি বাদ বাকি 950 ভোটারের কোনো মূল্য থাকলো না? না, মূল্য আছে। নির্বাচনের পদ্ধতিটাই তো এরকম, জনগণ তার প্রার্থীকে ভোট দেবে, যে প্রার্থী বেশি সমর্থন পাবে, বেশি ভোট পাবে, সেই তো নির্বাচিত হবে। তাছাড়া আপনি কি বলতেছেন যে না, আপনি মার্কার উপর ভোট দেবেন,
ওই রাজনৈতিক দল নির্ধারণ করবে যে কে সংসদে যাবে। এটা কি গণতান্ত্রিক পন্থাই হলো নাকি? আমার তো মনে হয় না যেটা গণতান্ত্রিকের মধ্যে পড়লো। পিআর পদ্ধতিতে সব জায়গায় আপনি গ্রহণযোগ্যতা করতে পারবেন না। আপনি ওয়ার্ড ভিত্তিক মেম্বারের নির্বাচনে পিআর পদ্ধতি কীভাবে করবেন? আপনি চেয়ারম্যান নির্বাচন কিভাবে করবেন? ধরেন একটা ইউনিয়নে 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী আছে। এখন 5 জনের মধ্যে আপনি কিভাবে চেয়ারম্যান নির্ধারণ করবেন যে কাকে দিবেন? সেখানেও কি দল চলে আসবে? তাহলে তো মানে গজামিলের মতো অবস্থা হয়ে গেল। সেই জন্য পিআর পদ্ধতি দেশের জনগণ মানবে না। এমনি শুধু মানে নিজেদের সুবিধার্থে দেখেন, আমাদের বাংলাদেশে রাজনীতি হলো নিজেদের সুবিধা। যে রাজনৈতিক দলগুলো দেখে যে আসনভিত্তিক নির্বাচনে তাদের জয়লাভ করার সম্ভাবনা নাই, সেই রাজনৈতিক দলগুলো সারা দেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে ওই আপনার ওই অঞ্চল থেকে 10 ভোট, ওই অঞ্চল থেকে 5 ভোট, এইভাবে কোনোভাবে 1% ভোট যদি তারা ম্যানেজ করতে পারে তাহলে একটা আসনের সংসদে যাবে। এইটা এই বাংলাদেশে এই দেশের মানুষ ভোটই তো দেবে না আমার মনে হয়। প্রার্থী ছাড়া ভোট দেবে? প্রার্থী ছাড়া কি ভোট হয়? আর আপনি কিভাবে সারা বাংলাদেশে কি একজনের নামে ভোট হবে? যেমন ধরেন আপনার এই বিএনপি যখন পোস্টার ছাপানো হবে, কিভাবে ছাপাবে পিআর পদ্ধতিতে? জামাতে ইসলাম পোস্টার কিভাবে? জামাতে ইসলামের নাইবে আমিরের ছবি থাকবে সারা বাংলাদেশে, প্রার্থী যেহেতু নাই। ছবিতে একজনের, আচ্ছা কারো ছবি থাকলো না, শুধু মার্কার ছবি থাকলো, ওটা কি কোনো নির্বাচনী প্রচারণা বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই বিষয়গুলো হয়, পিআর পদ্ধতি হয়। সেই রাষ্ট্রের গণতন্ত্র আর আমাদের রাষ্ট্রের গণতন্ত্র, সেই রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড, সেই রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মানে কি বলে সম্পর্ক আমাদের দেশের সাথে কি মিলানো যায়? যদি মিলানো না যায় তাহলে ওই দেশের নির্বাচন পদ্ধতি এই দেশের সাথে কিভাবে মিলাইতে চান? আর একটা বিষয় আছে, আপনি যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করেন তাহলে আপনার স্বতন্ত্র যারা নির্বাচন করতে চায় তাদের কি হবে? তারাও কি আবার রাজনৈতিক দল বা তারাও একটা মানে কি জোট করবে? তাহলে জোট যদি করে স্বতন্ত্র কিভাবে থাকলো? স্বতন্ত্র মানে কি? যে একা আমি স্বতন্ত্র, আমি কারো হাত ধারাই না, আমি একাই পথ চলি, এটাই তো স্বতন্ত্র। সেই স্বতন্ত্র তারা কি আবার জোট গঠন করে তারাও রাজনৈতিক দলের মতো হয়ে যাবে? এভাবে হয় না। সেজন্য বললাম যে আমি যদি ভোট দেই, আমি পিআর পদ্ধতিতে ভোট দেব না। কারণ প্রার্থীকে যদি আমি না চিনতে পারি যে আমার আসনে আমি কাকে ভোট দিচ্ছি, আমি যে ভোট দেব কাকে ভোট দেব, এটা যদি আমি না দেখতে পারি তাহলে আমি কিভাবে ভোট দেব? আমাকে দেখতে হবে। কারণ হচ্ছে যে মার্কাই সব কিছু না। ধরেন একটা আসনে নৌকা মার্কা হচ্ছে জনপ্রিয়, যেভাবেই হোক নৌকা মার্কা উঠবে। এখন নৌকা মার্কা বাড়া আওয়ামী লীগ যদি এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেয়, নৌকা মার্কা দেয়, যে প্রার্থীকে এই অঞ্চলের মানুষ পছন্দ করে না, তাহলে কি এই অঞ্চলের মানুষ ওই নৌকা মার্কায় ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? করবে না। কোনো ওই প্রার্থীর সাথে জনগণের সম্পর্ক তেমন নাই। এরকম ঘটনা কিন্তু 2024-এ আওয়ামী লীগের একটা নির্বাচনে ঘটছে। বাংলাদেশের দেখেন বিভিন্ন অঞ্চলে নৌকার প্রতীক দেওয়া হয়েছে ওই অঞ্চলটা বা ওই যে আসন, ওই আসনটা হচ্ছে নৌকার আসন, মানে নৌকায় উঠবে। কিন্তু যখন দেখা গেল যে না, নৌকা যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার চেয়ে স্বতন্ত্র যিনি দাঁড়াচ্ছেন তার সাথে জনসংযোগটা ভালো, জনগণের বোঝাপড়াটা ভালো, জনগণ করলো কি স্বতন্ত্রকে ভোট দিল, নৌকাকে বঞ্চিত করলো। মানে নৌকাকে তারা গ্রহণ করলো না, গ্রহণ না করে ব্যক্তিকে প্রার্থীকে গ্রহণ করলো। এরকমভাবে আমাদের বাংলাদেশের মানুষ ভোট দেয়। এখন এইটা যদি আপনি নিজেদের স্বার্থে পিআর পদ্ধতি নিয়ে আসতে পারেন, আমার মনে হয় না যে খুব বেশি ভোট কাস্ট হবে পিআর পদ্ধতিতে। আর পিআর পদ্ধতি তো আমাদের সংবিধানেও নেই।